রোজিনা রয়েছে আপনাদের সঙ্গে। এই মুহূর্তে জানিয়ে রাখবো গ্রেপ্তার সন্দীপ ঘোষ, কার্যত সিবিআই এর হাতে গ্রেপ্তার সন্দীপ ঘোষ। যে কাজ কলকাতা পুলিশের হাতে ছিল 4 দিন ধরে কলকাতা পুলিশ ঘষে মেজে তারা গ্রেপ্তার করতে পারেনি এই সন্দীপ ঘোষকে। কত প্রভাবশালী ছিল আপনারা তো শুনেছেন, এই সন্দীপ ঘোষ কত প্রভাবশালী ছিল, তার প্রভাবশালীর নমুনা তো আপনারা শুনেছেন। আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন মর্মকর্মী আরজি করের তারক চট্টোপাধ্যায়, দাদাও রয়েছেন স্টাফ আরজি করের স্টাফ। এই মুহূর্তে দাঁড়িয়ে তারা কত উচ্ছ্বসিত, তাদের সাথে কথা হলো, কত খুশি আপনারা? খুবই উচ্ছ্বসিত, আমরা খুবই খুশি যে একজন দুর্নীতি পরায়ণ প্রিন্সিপাল এবং এক্স আরজি করের মেডিকেল কলেজের দুর্নীতি পরায়ণ একজন প্রিন্সিপাল, উনি আজ গ্রেপ্তার হয়েছেন সিবিআই এর দ্বারা। এবং সিবিআইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে উনি এই দুর্নীতি পরায়ণ একজন মানুষকে মানে সুন্দরভাবে সুষ্ঠুভাবে দুর্নীতি পরায়ণ একজন মানুষকে সিবিআই আজকে গ্রেপ্তার করলো। তারকদা অনেক অভিযোগ করছিলেন, কড়া শাস্তি চাইছিলেন, গ্রেপ্তার হয়ে গেছে। দেখুন, আমরা এতক্ষণ আরজি করের সব স্টাফরা ছিল, সবাই হয়তো এখন ওখানে মানে সবাই খুশি, মিষ্টি খাবেন, থেকে বড় খুশি। দেখুন মিষ্টি তো মানে দেখুন সত্যি কথা বলতে কি খুশি, কিন্তু এটা কি খুশি বলুন তো, কি খুশি বলুন তো? আমাদের একজন প্রতিভাশালী একজন একটা ডাক্তার, একটা ভাবুন আপনি, এই যে মঙ্গল অলনা, আজকে তার মায়ের অবস্থাটা ভাবুন তো। সে হয়তো খুশি, সে হয়তো খুশি, তার মা খুশি, কিন্তু এ কি খুশি বলুন তো? এটা কি মিষ্টি পেটে ঢোকে ম্যাডাম? আজকে ভাবুন তো, তার মা যেদিন বলছে যে আমি ভোরবেলায় শুয়ে আছি, আমি আর আমার মেয়েকে যখন এইরকম অত্যাচার করছে মেয়ের উপরে, সে হয়তো মা করছে, সে কাঁদছে, তার চোখের জল। আজ সে তারাও খুশি, আমরা সবাই খুশি যে এরকম। কেন কি আমরা জানি না যে মার্ডার বা রেপ কারা কারা করেছে জানি না, সে তো সিবিআই জানবে। অসংখ্য ধন্যবাদ সিবিআই, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ পুলিশকে, সিবিআই কে সেলুট, জুনিয়র ডাক্তারদের এই অক্লান্ত পরিশ্রম, অক্লান্ত আন্দোলন এবং সমষ্টিগতভাবে সকল জনগণ, রাজ্যের সকল জনগণকে জানাই অসংখ্য ধন্যবাদ, যাদের এই প্রচেষ্টায় আজ সন্দীপ ঘোষের মতো একজন ক্রিমিনাল আজ গ্রেপ্তার হয়েছে সিবিআই এর হাতে। দেখতেই পাচ্ছেন আমরা আরজি করের স্টাফ, প্রাক্তন মর্মকর্মী আপনারা তারক চট্টোপাধ্যায়, তিনি তো সন্দীপ ঘোষ নিয়ে যা বিস্ফোরক দাবি করেছিলেন আপনারা শুনেছিলেন। আরো একজন স্টাফ তিনি বলছেন খুশি, কারণ এই সন্দীপ ঘোষের মতো ক্রিমিনাল আজকে অ্যারেস্ট হয়েছে। এই সন্দীপ ঘোষ থাকলে আরজি করে আরো হয়তো অঝরে অনেক প্রাণ ঝরে যেত, অনেক প্রাণ ঝরে যেত, এবং সবথেকে বড় কথা মেধা ঝরে যেত। আজকে মেধা, আজকে শুনুন আপনাকে একটা কথা বলছি, অসংখ্য দর্শক দেখছে বঙ্গ টিভির। এর আগে যে প্রিন্সিপাল ছিলেন প্রফেসর শুদ্ধোধন বটব্যাল, তার টাইমে আরজি কর এশিয়ার মধ্যে দ্বিতীয় বৃহত্তম একটা হসপিটাল হিসেবে সামনে এসেছিল। আজকে সেই আরজি কর হাসপাতাল এর কি অবস্থা ভাবুন। আজকে সারা পৃথিবীব্যাপী আসপত্র হিমাচল আজকে এই আরজি করের নামে শিহরিত হয়ে উঠছে, আতঙ্কিত হয়ে উঠছে, ডিউ টু দিস এই করাপ্টেড পারসন, এই সন্দীপ ঘোষ। নিশ্চয়ই আজকে ভাবুন এই মানুষটার জন্য আজকে মেধা, আজকে ভাবতে পারছেন আপনি কত স্টুডেন্টের ক্যারিয়ার নষ্ট করে দিয়েছে, কত স্টুডেন্ট অভিযোগ করেছে, তাদেরকে রেজাল্ট ঠিক মতন দেয়নি, তাদেরকে সার্টিফিকেট দেয়নি, তাদেরকে কোর্টে যেতে হয়েছে, কি বিভৎস অত্যাচার, ফ্যাকাল্টিদের উপরে অত্যাচার, জবরদস্তি পাস করিয়ে দিতে হবে, মদ খাইয়ে বলেছে যে ফুর্তি করো, পড়তে হবে না। আজকে ভাবুন তো, আগামী দিনে ডাক্তার মানে দ্বিতীয় ভগবান। আজকে এই ডাক্তার যে মেধা, তাদের প্রতিভা, আমরা ডাক্তার মানে কি জানি, সেই জায়গাটাকে, সেই শিক্ষাটাকে, সেই ব্যবস্থাটাকে আজকে ডাক্তার মানে একটা মানে মানুষের কাছে আতঙ্কর জায়গা উনি করে দিয়েছিলেন। ডাক্তারকে মানুষ কি মানে জুনিয়র ডাক্তারদেরকে বলতেন মদ খা, ফুর্তি কর, করতে হবে না। সেই দিক থেকে তো আমি বলবো যে দেশ, দশ, সমাজ, আজকে সর্বস্তরের মানুষ আজ উপকৃত হলো সিবিআই এর কর্মকাণ্ডে। এর জন্যে যে সর্বস্তরের সমস্ত পেশার মানুষের যে আন্দোলন স্বতঃস্ফূর্ত, সমস্ত রাজনৈতিক দলগুলো আপনি বাদ দিন, আমি বলছি যে সর্বস্তরের সাধারণ মানুষের জয়। আজকে জুনিয়র ডাক্তার বলুন, নার্সিং স্টাফ বলুন, অটো ইউনিয়ন বলুন, ব্যারিস্টার, উকিল, আপনি কোন মেধার পাশে দাদা একদম মানে আনন্দে চোখে জল এসে যায় সেরকম হয়ে গেছে। অবশ্যই আনন্দে চোখে জল। বলছি সিবিআই কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সিবিআই যে কাজটা করে দেখালো তা সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতে একটা দৃষ্টান্তমূলক জায়গা আজ তৈরি করে দিল সিবিআই। সিবিআইকে অসংখ্য ধন্যবাদ। এবং আজ লালবাজারের সামনে জুনিয়র ডাক্তারদের যে আন্দোলনটা করছে, সেই আন্দোলনটার প্রেক্ষিতে হয়তো আরো অনেক কিছু পারবে, এবং সেটা আমরা সিবিআইকে আবারও বলছি, সিবিআই সত্যিকারের একটা অসম্ভবকে সম্ভব করে দেখালো আজ। বলছি যেভাবে নেক্সাস বাহিনী, এই সন্দীপ ঘোষের নেক্সাস বাহিনী কার্যত চলতো, আমরা
তারক চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলছিলাম, তিনি বলছিলেন যেভাবে মর্গে লাশ কেটে তাকে দেখানো হতো যে দেখুন যদি টাকা দেন তবেই সেলাই করবো আপনাদের, এইভাবে আপনাদের মৃতদেহকে দেখুন, লাশ দেখানো হতো, কাটা লাশ এইভাবে দেখানো হতো। তো এই অত্যাচার, হ্যাঁ এই অনাচার, এই সন্দীপ ঘোষ। হ্যাঁ, এই যে আপনার যেটা বলছিল নর্থ বেঙ্গল লবি, এই নর্থ বেঙ্গল লবি শুধু ডাক্তার নয়, কয়েকজন মানে এদের জন্য কি বলুন তো সমগ্র ডাক্তার সমাজ বদনাম হয়ে যাচ্ছিল এই নর্থ বেঙ্গল লবির জন্য। আজকে মানে আমি আপনাকে বলছি সুইপার থেকে সুপার এই টোটালটা এরা ওখান থেকে আমদানি করতো নর্থ বেঙ্গল থেকে, সেখানে একজন মানে গ্রুপ ডি স্টাফকে ওখানে এনে এই কীর্তি করানোর জন্য ঢুকিয়েছিল সন্তোষ মল্লিক বলে। দেখবেন আগামী দিনে অভিযোগ আসবে, অনেকেই বলছে শুনছি যে টাকা তুলতো চাকরি দেবে বলে, সেখানে একটা আলাদা ইউনিয়ন বানিয়েছিল, সেখান থেকে টাকা তুলবে বলে, সেই টাকা ভাগ কোথা থেকে কত অব্দি যেত ভগবানই জানে। সেখানে একটা মানে পিকুলিয়ার টাইপের নেক্সাস তৈরি করেছিল, ডিসেকশন করে ফেলে রেখে দিত, বলতো যে আপনাদের স্টিচ ভালো হবে না টাকা না দিলে। এবং সেটা যারা স্কিল ডোম আছে ওখানকার তারা এইসবের থেকে বঞ্চিত হতো, তারা কিন্তু মানে যুগ যুগ ধরে করে আসছে, তাদেরকে কোনো পয়সা দিত না, উল্টে তাদেরকে সুইপিং করাতো, ঝাড়ু করাতো, এ সবটা। আজকে দেখুন, আজকে আমরা সত্যি একটা ঠিক আছে একজন মানে অপদার্থ মানুষকে গ্রেপ্তার করেছে, কিন্তু আসল খুশি আমরা হব তখনই যখন আসল ধর্ষককারী, আসল অত্যাচারীকে নিয়ে সব থেকে মানে ভয়ঙ্কর শাস্তি ওদের যেদিন দেয়া হবে সেদিন আমরা সত্যিকারের খুশি। আরজি করের স্টাফরা এই মুহূর্তে চোখে মুখে খুশি, কার্যত সন্দীপ ঘোষ, যে সন্দীপ ঘোষের কেন এখনো পর্যন্ত অ্যারেস্ট হচ্ছিল না, নাগরিক সমাজ এই মুহূর্তে ভাবছিলেন যে কেন সন্দীপ ঘোষ অ্যারেস্ট নয়। সেই সন্দীপ ঘোষের সিবিআই এ যাতায়াত করা, একদম ডেলি প্যাসেঞ্জারি করা, সেটা বন্ধ হলো, গ্রেপ্তার হলো সন্দীপ ঘোষ। কিন্তু একটা জিনিস বলুন তো, এই মুহূর্তে দাঁড়িয়ে সন্দীপ ঘোষের যা কাহিনী, পাপ তার বাপকে ছাড়ে না, একটা প্রবাদ বাক্য আছে, সত্যিই ছাড়লো না। একদম দেখুন, একটা প্রবাদ বাক্য যখন আপনি বললেন, দেখবেন ঠাকুরের একটা কথা আছে, যা ইচ্ছে তাই কর, মন্দ হলে ছাড়বে না, যা ইচ্ছে তাই কর, মন্দ হলে ছাড়বে না, আর পরিবেশকে বাঁচিয়ে কর, পরিস্থিতি ছাড়বে না। এই হলো কথা। আচ্ছা, পাপের ঘোড়া খাতা কমপ্লিট হয়ে গেছে, ওপরে স্ক্যানে দেখুন, আপনি হয়তো আপনি মুসলিম, আমি হিন্দু, কিন্তু দেখুন বিচার কিন্তু সমান হয়, ওপরে এক, সব সমান, ঠাকুর বলে গেছিলেন। তো আজকে আপনাকে একটা জিনিস ভাবতে হবে, দেখুন পাপের ঘোড়া পড়ে গেলে যা হয় সেটা হলো। যখন মর্গে এই অত্যাচার করতো তখন হিন্দু বডি আর মুসলিম বডি বলে করতো না, কিন্তু আপামর সকল মানে মানুষের সঙ্গে এই সমস্ত এই সন্তোষ মল্লিক ডোম যে করতো, সেই কীর্তি করতো সবার সঙ্গে। আজকের কিন্তু পাপের ঘোড়া যে ভরলো, সেই যে টাকা ওখানে যেত, এই চোখের জল ফেলা, কত লোকেরা আসতো বলতো আমরা চাঁদা তুলে নিয়ে আসছি। হ্যাঁ, আমরা যখন ছিলাম তখন এরম ভাবে ওই লোকাল কাউন্সিলরদের থেকে তখন টাকা লাগতো শ্মশানে ক্রিমেশনের জন্য, জানেন, তখন ওই কাউন্সিলরদের থেকে যেতাম, রিকোয়েস্ট করলে লোকাল যারা কাউন্সিলর তারা আমাদের সার্টিফিকেট দিয়ে দিতাম। আমরা চাঁদা তুলে, বিভিন্ন ডাক্তাররা চাঁদা তুলে হয়তো বলতো চাঁদা তুলে এসেছি, আমাদের বাড়িতে নিয়ে যাওয়ার কাঁচের গাড়ি ভাড়া করার ক্ষমতা নেই। এরকমভাবে আমরা কত মানুষকে হেল্প করেছি। আর আজকের যা শুনছি মানে বিভৎস অবস্থা, এখানে কোনো জাত পাত নির্বিশেষে সকলের উপরে কিন্তু সকলের উপর অত্যাচার হতো। এবং যে এমন দিন আসবে যেদিন যে লোকটিকে আজ গ্রেপ্তার করেছে সিবিআই, তার মারফতে আরো অনেকেই আসবে, এবং আসল যারা এই কর্মকাণ্ডের সাথে যুক্ত, এই মানে অস্বাভাবিক একটা কাণ্ড যারা ঘটিয়েছে, সেই কাণ্ডের সাথে যারা যুক্ত আছে তারা কিন্তু আস্তে আস্তে সকলেই ধরা পড়বে, এবং সমস্ত জনগণ সিবিআইয়ের উপরে আস্থা আছে, ভরসা আছে, এবং সিবিআই এই কাজটা করে দেখাতে পারবে। সকল সম্প্রদায়ের মানুষের এই সব সময়ের জন্য সিবিআইয়ের উপর এই ভরসাটা একদম। এই নেক্সাস যে সন্দীপ গোষ্ঠীর যে নেক্সাস, সন্দীপ ঘোষের যে নেক্সাস চলতো, কার্যত আপনাদেরকে তো তুলে ধরার চেষ্টা করলাম। আপনারা দেখলেন যে তারক চট্টোপাধ্যায় যেভাবে বলছিলেন, একটা জিনিস বলুন তো, সত্যি পাপ তার বাপকেও ছাড়ে না, এই কথা, এই সন্দীপ ঘোষের কাহিনী শুনতে শুনতে না রক্ত ফুটে উঠছিল কি রীতিমতো আমার। আজকেই সেই ফল সত্যি আমরা পেলাম। এই সন্দীপ ঘোষ গ্রেপ্তার যাতে হয় রীতিমতো অনেক মানুষ চাইছিলেন, নাগরিক সমাজ চাইছিলেন, মানুষের মন থেকে একদম এই সন্দীপ ঘোষ যেভাবে বিষিয়ে দিয়েছিল একের পর এক ঘটনায়, সত্যিকারের আজকে জয় হলো, নাগরিক সমাজের জয় হলো, কার্যত মানুষের জয় হলো।
কত প্রভাবশালী বলুন তো সন্দীপ ঘোষ, রীতিমতো এখনো অ্যারেস্ট তো দূরের কথা কলকাতা পুলিশের হাতে, এখনো পর্যন্ত অপসারিতই নয় সন্দীপ ঘোষ। কতটা প্রভাবশালী এই সন্দীপ ঘোষের কীর্তি আপনারা তো শুনেছেন, আরো কীর্তি শুনলে আপনাদের চক্ষু চড়ক গাছ হয়ে যাবে। আমার সঙ্গেই রয়েছেন প্রাক্তন মর্গকর্মী তারক চট্টোপাধ্যায়, কথা বলবো। বলছি কি এই সন্দীপ ঘোষ প্রোডাক্টটা কি বলুন তো, আমার খুব জানতে ইচ্ছা। এটা একটা নতুন শব্দ, প্রোডাক্ট। আপনাকে ধন্যবাদ বঙ্গ টিভিকে, আপনি আমাদের মতন একজন সাধারণ কর্মী মানুষকে এরকম একটা সুযোগ দিলেন। দেখুন, প্রথমেই আমি আমার জীবনে আমি রিটায়ার্ড একজন ইউডি ক্লার্ক, এই রকম ঘটনা, এই যে আমার মেয়েটার উপরে যে অত্যাচারটা হলো, অভয়া বলুন, তিলোত্তমা বলুন, যাই বলুন, তো এরকম বিভৎস অত্যাচার তো ভারতে এরকম এই ধরনের, বিশেষ করে ধরুন একজন ডাক্তার, প্রতিভাশালী ডাক্তার, এবং জানা গেছে যে কিভাবে কত পেশেন্টের কিভাবে মানে 36 ঘন্টা ডিউটি করছে একটা মেয়ে, এবং সে যখন পেশেন্ট দেখতো তখন কত যত্ন করে, তার আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ, অল্প বয়স ভাবুন তো। এবং আগামী দিনে এই যে ডাক্তারকে আমরা দ্বিতীয় ভগবান বলি, ভগবানের রূপ কেন বলি, যে মানুষের জীবন দিতে পারে। তো আগামী দিনে তিনি যে বিভাগে ছিলেন, যে ডিপার্টমেন্টের তিনি আগামী দিনে এই যে পিজিটি করছিলেন চেস্ট মেডিসিনে, তো কত নিরীহ, কত গরিব মানুষ, কত সাধারণ মানুষের উনি মানে তাদের উপকার করতেন বা বাঁচিয়ে তুলতেন। একটা ডাক্তার তৈরি করতে গভর্নমেন্টের যেমন বিশাল টাকার খরচা, এবং তার পরিবারেরও বিশাল খরচা, তার পরিবারের আশা। তার মায়ের কথাটা ভাবুন তো, তার মা যখন বলছে, সাধারণ মানুষ হিসেবে আপনি আমার থেকে অনেক ছোট, আপনারও চোখে জল চলে আসবে। মা বলছে কি, যে আমি তো ঘুমিয়েছিলাম, মেয়েটা আমার যখন ভোরবেলায় কাঁদছে, তার উপরে যখন অত্যাচারটা হচ্ছে, সে হয়তো মা মা বলে চিৎকার করছে, আমি শুনতে পেলাম না। ভাবুন তো, আপনি এগুলো শুনলে ভাবা যায়, ভাবুন তো। এই যে যখন আজকে তো পোস্টমর্টেম রিপোর্টটা ধরুন পাবলিক হয়ে গেছে, হ্যাঁ, তো সবাই আমরা তো দেখছি কত ইনজিউরি, এক্সটার্নাল ইনজিউরি, ইন্টারনাল ইনজিউরি, তার বিভিন্ন জায়গায় তার মানে কি ধরনের, আমি কি বলবো, এই সমস্ত ক্ষত, হ্যাঁ, এবং কত গ্রাম সিমেন্ট পাওয়া গেছে, এবং এগুলো পরবর্তীকালে সবাই জানতে পারছে। আমরা ধরুন ওখানে থেকে থেকে, আমি ডাক্তার না, কিন্তু এত বছর ফরেন্সিকে কাজ করে, যে এগুলো সাধারণত আমার অনুমানে আজকে সবাই ভারত বলছে, আসমুদ্র হিমাচল বলছে, সারা পৃথিবীব্যাপী বলছে যে একজনের কাজ নয়। তো সুতরাং আজকের এই যে এই ধরনের অত্যাচারের পরে এরকম যদি সে প্রপার বিচার না পায়, এই অত্যাচারের পরে যদি এরকম ভাবে সবাই মানে ভয়ভীত হয়ে যায়, তাহলে কিভাবে সম্ভব? এবং আজকের এই আরজিকর হাসপাতালে এইরকম পরিস্থিতি হলো কেন? আমি বা আমরা যারা আরজিকরে বহু পুরনো যারা আছি, সার্ভিস জীবনে বহু পুরনো, প্রচুর, আমি আমার স্টুডেন্ট লাইফ থেকে, মানে আমি স্টুডেন্ট লাইফ বলছি, একটা ডাক্তারকে স্টুডেন্ট লাইফ থেকে প্রফেসর পর্যন্ত দেখেছি। তো এরকম প্রিন্সিপাল আমি কোনোদিন দেখিনি। আমিও আমার এখানে উৎপল দত্ত প্রিন্সিপাল স্যারকে দেখেছি, সুশান্ত ব্যানার্জি স্যারকে দেখেছি, পরবর্তীকালে যিনি ডিএমই হয়েছেন, পার্থ ব্যানার্জি স্যার, পরবর্তীকালে যে আমাদের প্রিন্সিপাল প্রফেসর ডক্টর শুদ্ধোদন বটব্যাল এসেছিলেন, তিনি যখন ঘুরতেন, ভিজিট করতেন, যখন তিনি বিভিন্ন ডিপার্টমেন্টে যেতেন, তার সঙ্গে কেউ থাকতো না, একজন হয়তো বা দুজন, হ্যাঁ, তিনি যাচ্ছেন সিম্পল, হ্যাঁ, গিয়ে ভিজিট করতেন। এই প্রিন্সিপাল, এই প্রফেসর সন্দীপ ঘোষ, মানে এক্স প্রিন্সিপাল, ইনি যখন গেট থেকে ঢুকতেন আরজি করে, মনে হতো যেন কোনো রাষ্ট্রনেতা ঢুকছেন। তার জন্যে মানে সে তৃতীয় চতুর্থ স্তরীয় মানে তার সিকিউরিটি, নিরাপত্তা ব্যবস্থা। এবং আমরা দেখতাম যে নিরাপত্তাটা, ওগুলো তো ড্রেস পরা বিভিন্ন রকমের থাকতোই, এই ধরুন সিকিউরিটির, তারপরে ধরুন পুলিশের কিছু থাকতো, হ্যাঁ, তারপরে দেখতাম ওই আপনার মানে বাউন্সার টাইপের,
তারা সে মানে হুইসেল দিতে দিতে নিয়ে যাচ্ছে, সরে যান, হ্যাঁ এমার্জেন্সি গেট থেকে ঢুকে, হ্যাঁ এমার্জেন্সি গেট থেকে ঢুকে গাইনি বাড়ি দিয়ে সরে যান। এইরকম কেন হবে? এটা প্রিন্সিপাল, তো ডন নয়। আপনি বলুন না, যেখানে প্রিন্সিপাল চেম্বারে বসে আছেন সেখানে মানে চতুর্থ স্তর, আগে দেখতাম প্রিন্সিপাল বসে আছেন খাকি জামা পরে একজন দরোয়ান, হ্যাঁ খুব জোর বলতো দাঁড়ান একটু স্যার মিটিং করছেন বা একটু। এখানে মানে আপনি ঢুকতে গেলে আপনাকে মানে ব্যারিকেডের মতন অবস্থা। তো এইরকম একটা আতঙ্কর পরিবেশ কোনো ডিপার্টমেন্টের, মানে আপনার ফ্রম সুইপার টু মানে সুপার মানে কথার কথা বলছি, সে ধরুন একটা সুইপার হোক, একটা জিডিএ ক্লার্ক, টাইপিস্ট, স্টেনোগ্রাফি, এনিথিং যাই থাক, আপনার নার্স থেকে ডাক্তার সবাই আতঙ্কিত যে উনি যা বলবেন, যেভাবে চালাতে চাইবেন সেইভাবে যদি না চলা হয় তার দফা রফা। কেননা স্বাস্থ্য ভবন অ্যাকচুয়ালি ট্রান্সফার করার অধিকারী, কিন্তু উনি একটা দ্বিতীয় স্বাস্থ্য ভবন অ্যাকচুয়ালি প্রিন্সিপাল অফিস, এখান থেকে উনি যা নির্ণয় করে দিতেন সেটাই হতো। এরকম আমরা দেখেছি আপনার মেডিসিন ডিপার্টমেন্টের ক্রিম ডাক্তার যারা মানে অক্লান্ত পরিশ্রম করে আউটডোরে আমরা দেখতাম রুগী দেখতেন। অঙ্কোলজি বিভাগের, আমি আর নামগুলো বলছি না, একজন ম্যাডাম ছিলেন, ফরেন্সিক মেডিসিনের একজন প্রফেসর ছিলেন, তাদেরকে তাদের মতের সঙ্গে না মেলার জন্যে তাদেরকে উনি নির্দ্বিধায় ট্রান্সফার করে দিলেন। তাতে কিছু যায় আসে না, সেই ডিপার্টমেন্ট বসেই যাক, তাতে কিছু যায় আসে না। দেখুন এই ফরেন্সিক বিভাগেরই একটা কথা আপনাকে বলছি, একটা ডিপার্টমেন্টে একজন প্রফেসর, এরকম আপনার বাইরের দিকে বহু মেডিকেল কলেজ আছে যেখানে প্রফেসর নেই, হয়তো অ্যাসোসিয়েট প্রফেসরকেই প্রফেসর করে রাখা হয়েছে। সেখানে দেখা গেল যেহেতু এই মানে আপনার প্রফেসর সোমনাথ দাসের সঙ্গে ওনার মতে মেলেনি একটা কারণে, সেই জন্য ওনাকে সরাতে হবে, তার জন্য আরো দুজন প্রফেসরকে ওই সময় উনি ওখানে নিয়োগ করলেন, 22-এর শেষে 23-এর প্রথমে নিয়োগ করলেন, এবং আরো দুজন প্রফেসর। এবার দেখুন আপনি এতে কি হচ্ছে, অন্যান্য বহু জায়গা আছে, বহু মেডিকেল কলেজ আছে যেখানে প্রফেসর নেই, অথচ এখানে প্রয়োজন নেই, এখানে উনি নিয়ে এলেন, মানে যা মনে করতেন তাই করতেন। হ্যাঁ, এবং এগুলো আপনি বলুন না, এ তো মানে গভর্নমেন্টেরও লস, সাধারণ মানুষ পরিষেবা থেকে মানে সে বিঘ্নিত হচ্ছে, সাধারণ মানুষের পরিষেবা, কেননা যেখানে নেই, যেখানে প্রয়োজন আছে প্রফেসরে সেখানে নেই। এবং এটা হয়েছিল এই প্রফেসর সোমনাথ দাসের সঙ্গে, যেটা না, এটা আপনার 2023-এর প্রথম দিকে একটা গন্ডগোল হয়েছিল, আপনারা জানেন, আপনিও হয়তো তখন নিউজ করেছিলেন, যে কয়েকটা বডি, 4-5টা বডি আপনার ইএনটি ওয়ার্কশপের জন্য চেয়েছিল। ওখানকার এইচওডি বলেছিলেন যে আমাদের ওয়ার্কশপ করা হবে, মানে ওখানকার যারা স্টুডেন্টদের পড়ানোর জন্য, এই বিভিন্ন অর্গান দিয়ে বিভিন্ন এতে যাই হোক যা পড়ানোর জন্য যা যা প্রয়োজন হয়, হ্যাঁ, তো 5টা বডি চেয়েছিলেন। তো সেই সময় এইচওডি ফরেন্সিক এইচওডিকে তো ডাইরেক্ট লিখতে পারেন না, প্রিন্সিপালকে বলেছিলেন, তদানীন্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ, উনি এখানে লিখে পাঠিয়েছিলেন। তো তখনকার যে প্রফেসর, এই প্রফেসর সোমনাথ দাস, উনি বলেছিলেন যে না, এর একটা নিয়ম আছে, এর একটা নিয়ম কি আছে, যে একটা বডি দিতে গেলে যেহেতু প্রপার্টিটা পুলিশের, পুলিশ ইনকোয়েস্ট করে যে সমস্ত থানা আমাদের জুরিডিকশনের মধ্যে আছে, ক্যালকাটা পুলিশ, বেঙ্গল পুলিশ বা জিআরপি, সেটা পুলিশের প্রপার্টি, পুলিশের অনুমতি ছাড়া আমি দিতে পারি না আমার ফরেন্সিক থেকে কোনো বডি, মানে ছেলেদের পড়ানোর জন্য, কারণ এগুলো আমি দিতে পারি না। তাছাড়া আরেকটা হচ্ছে মানবাধিকার লঙ্ঘন করে, কারণ মৃতদেহের বাড়ির যে রিলেটিভ, তার যে আত্মীয়, তাদের অনুমতি ছাড়া দেওয়া যায় না। তৃতীয়ত হচ্ছে আমি এভিডেন্স নষ্ট করতে পারি না, আমি ফরেন্সিকে আমি যে এভিডেন্স চাই সেটা যদি আমি পাঠিয়ে দিই কাটাছেনা করার জন্য, তাহলে তো আমার এভিডেন্স নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে আমি কি করে দিতে পারি, আমি দিতে পারি আফটার পোস্টমর্টেম। তো উনি ওটা না বলে পাঠিয়ে দিয়েছিলেন, প্রিন্সিপালের এটাই রাগ, তার জন্য ওনাকে ওই স্টেপ নিতে হয়েছিল। অন্য প্রফেসর প্রয়োজনে ডবল, হ্যাঁ, তো দেয়নি মানে কি, সেটা অবশ্যই দিতেন, বলেছিলেন নিয়ম মেনে, হ্যাঁ নিয়ম মেনে করা, সেই জন্য ওনাকে করেছিলেন। এবং আমিও সেই সময় ওই যারা জুনিয়র ডাক্তার এসে যারা ওই আপনার প্রফেসর সাহেবকে তখন ধমক চমক নানা রকম কথাবার্তা, হ্যাঁ, মানে সে কি বলবো আপনাকে, একটা জুনিয়র ডাক্তার একজন শিক্ষক, প্রফেসর একজন শিক্ষককে এসে যে ভাষায় কথা বলছেন, জীবনে আমরা এইসব শুনিনি। একটা ডাক্তার সে হবে, মানে একদমই
বাজে কথা যে আপনাকে এটা দিতে হবে, নাহলে আপনাকে দেখে নিচ্ছি, মানে এরকম ধমক চমক। তো এটার প্রতিবাদ আমিও করেছিলাম পরবর্তীকালে, ওরা কয়েকবার এসছে। তো তখন যে কারণে আমার ওপরেও কোপ নেমে এসেছিল, আমাকেও সরিয়ে দিয়েছিল ওখান থেকে এই প্রফেসর সন্দীপ ঘোষ। তো এইসব ঘটনা লেগেই থাকে। দেখুন, আমরা একটা ওখানে ট্রেড ইউনিয়ন করতাম। ট্রেড ইউনিয়ন মানে আপনি যে কোনো ট্রেড ইউনিয়ন করার অধিকার সবার আছে, ট্রেড ইউনিয়নের অধিকার। কিন্তু এরকম কোনো জায়গায় শুনেছেন আপনি? আপনাকে আমি একটা জিনিস দেখাচ্ছি, যে ট্রেড ইউনিয়ন রেজিস্টার্ড ইউনিয়ন হবে, সেটা ধরুন আইএনটিইউ হতে পারে, আইএনটিইউসি, টিটি আইএনটিইউসি, কোঅর্ডিনেশন কমিটি, এনিথিং, যাই হোক, কিন্তু এই সমস্ত নয়। এই দেখুন একটা, যেটা হচ্ছে, এই দেখুন লেখা আছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন। এটা প্রিন্সিপাল অফিস থেকে নিয়ন্ত্রণ হতো। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন নিজে নিয়ন্ত্রণ করতেন, উনি নিজে ওনার লোকজন দিয়ে নিয়ন্ত্রণ করা হতো, এবং এরা ঠিক করতো কোন স্টাফ কোন ডিপার্টমেন্টে, এটা মানে গ্রুপ ডি গ্রুপ সি এদেরকে নিয়ে করা হয়েছিল। তো এরা নিয়ন্ত্রণ করতো আপনার যে কাকে কোন জায়গায় কাকে দেয়া হবে, কে টাকা তুলে দিতে পারবে। মর্গে যেমন ঠিক এরম ভাবেই মর্গে এইদেরই একটা নেক্সাস আপনার, এই যে আপনারা খুব শুনেছেন এটা, যে মানে উত্তরবঙ্গ লবি, উত্তরবঙ্গ লবি, হ্যাঁ, ওখানে সুশান্ত রায় বলে একজন আছেন, বা স্বাস্থ্য ভবনে একজন আছেন। এই যে হ্যাঁ, তো এরকম এই এদের কয়েকজন ডাক্তার এরম এই পোস্টে যারা আছেন, হ্যাঁ, তারাই এই স্বাস্থ্য ভবনটাকে কন্ট্রোল করতো। তো এই যে সন্তোষ মল্লিক বলে একজন, এ হচ্ছে আপনার ডোম কাম সুইপার, বা এই পোস্টটি হবে গ্রুপ ডি, মোদ্দা কথা। তো ওকে ওখান থেকে এখানে পাঠানো হলো, এই প্রিন্সিপাল ওকে পোস্টিং দিল আপনার, হ্যাঁ, আরজিকর পুলিশ মর্গ, যেখানে পোস্টমর্টেমটা মানে ডিসেকশনটা যেখানে হয়। তো এখানে যারা পুরনো যারা ডোম আছে, দেখুন ডোম মানে কিন্তু মনে করবেন না যে সেই শ্মশানে মরা পোড়ায় বা বডি তোলে, না, এই সব ডোম কিন্তু স্কিল ডোম আমাদের এখানে ট্রেন একদম। এবং এটা জানেন তো, এটার কোনো ইনস্টিটিউট নেই, এটা কিন্তু এরা বংশানুক্রমিকভাবে তৈরি হয়, এরাই তৈরি হয়, এরা জানে। তো এদেরকে আমাদের এখানে যখন মকটা তৈরি করেছিলেন প্রফেসর ডক্টর স্বরাজ হালদার, 2008 সালের এই মক উদ্বোধন হয়েছিল আপনার 2008 সালের 5ই মার্চ। আর আগে এখানকার বডি পোস্টমর্টেম মতো এনআরএসে। তখন উনি এই মকটা করার জন্যে এই স্কিল যে চারখানা ডোমকে কলকাতা পুলিশ মক থেকে এনেছিলেন। মনোজ মল্লিক, গোপাল মল্লিক, শম্ভু মল্লিক, এরকম আরও। তো ঘটনা হলো, এরা যে কাজ জানে, এই পরবর্তীকালে এদের মাথার উপরে একে এনে চাপিয়ে দেওয়া হলো নর্থ বেঙ্গল থেকে। কারণ কি, এ হচ্ছে ওই যেহেতু ওই নেক্সাস বা ওই মানে চুরি চামারিটা করতে পারবে। মৃতদেহ থেকে কিভাবে ওইটা একটা টাকা সোর্স কিভাবে করতো, মৃতদেহ থেকে কিভাবে টাকা কামাই করতো? হ্যাঁ, এ এসে শুরু করলো যেটা। আগে ধরুন ডোমরা সাধারণত কি সবাই দেখবেন, শ্মশানে বলুন বা মর্গে বলুন, আমরা যুগ যুগ ধরে দেখে আসছি যে কিছু ডোমকে সবাই দান পুণ্য করে বা কিছু দেয়, এটা আমরা জানি। কিন্তু এই সন্তোষ মল্লিক, এ দেখবেন প্রচুর কমপ্লেন আছে এরকম। মর্গে 4টে রেজিস্টার মেনটেন হয়, লাস্টে যেটা থেকে ডিসপোজাল রেজিস্টার, যেটা থেকে বডি যায়, ওই রেজিস্টার দেখলেই হয়ে যাবে সেখানে পার্টি, যে বডি যে ডিজিস্টের পার্টি যে সই করে নিয়ে যাচ্ছে লাস্ট রাইটের জন্য শ্মশানে বা কবরস্থানে, সেটাতে মোবাইল নাম্বার লিখে যায়। লাস্ট 6 মাসে যদি র্যান্ডাম চেক করা যায়, তাহলে এর কার্ড নাম্বার বেড়ে যাবে। এ কি করে, যেই আপনার ইনকোয়েস্ট বা সুরথাল আসছে থানা থেকে, সঙ্গে সঙ্গেও তার সঙ্গে প্যাকেজ সিস্টেম করে নেয়, যে পোস্টমর্টেম হবে, স্টিচিং হবে, ওয়াশ হবে, এবং যে গাড়িটা করে যাবে, ওই যে কাঁচের গাড়ি, ধরুন এখান থেকে বডিটা যাচ্ছে হয়তো রামপুরহাট, তার একটা বিরাট ভাড়া, আমি ধরছি আনুমানিক 2000, তাহলে ওকে ও বলবে 4000 টাকা ভাড়া, ড্রাইভারের সঙ্গে কমিশন করে 10-12 হাজার টাকা করে দেবে। এইবার এইভাবে এরম এটা করে নিত, প্লাস করে নিয়ে সেই টাকাটা নিত, এবং যারা স্কিল ডোম তাদের কিন্তু দিত না, ও একাই নিয়ে নিত। তাদের ভয় দেখাতো, এই যে কর্মচারী ইউনিয়ন, আমার হাতে এই আছে, আমার হাতে এই প্রিন্সিপাল আছে, এবং এদের একটা গ্রুপ আছে প্রিন্সিপাল অফিসে, এই সন্তোষ মল্লিক অ্যান্ড কোম্পানি আরও আছে। তো এরা এই সমস্ত, এই যে যাদের নাম বললাম আমি, এই সমস্ত ডোমগুলোকে ভয় দেখাতো, নারে ট্রান্সফার করিয়ে দেবো, তাদেরকে দিয়ে এই কাজগুলো করাচ্ছ, এবং এদেরকে ডিপার্টমেন্টে সুইপিং করাতো, এই স্কিল ডোমদের দিয়ে এখানে ওই একটা আধা কাজ করাতো, কিন্তু কোনো পয়সা এরা দিত না, এরা কিছু পেত না, টোটালটা ওরা পেয়ে যেত, এইভাবেও করতো। অথচ এদের যে টিপসটা দেওয়ার কথা, এরা যেটা করে, এরা কিছুই পেত না। এবং এমনও করতো যে ধরুন বডিকে ডিসেকশন করেছে, তারপরে যে
স্টিচটা দিতে হবে সেটা পর্যন্ত বলতো এখন দেবে না। এর কথা অস্বীকার করার উপায় নেই, ট্রান্সফারের ভয় দেখাতো। এবার কে তার পরিবার এখানে আছে যদি বলে দূরে ট্রান্সফার করে দেবে, সুন্দরবনে পাঠিয়ে দেবে, বাগে খেয়ে নেবে, তো এইরকম একটা ব্যাপার হতে পারে। তো সুতরাং ওকে ভয় দেখাতো। এবার পার্টিকে ডেকে যারা ধরুন পয়সা দিতে রাজি হতো না তখন ওই রকম দেখাতো যে আপনারা সেলাই করে নেবেন, নাহলে সেলাই বাজে হবে, যেতে যেতে খুলে যাবে গাড়িতে যেতে যেতে, এইরকম ধরনের নিষ্ঠুর। এবং আপনার ওখানে একটা মর্নাস রুম আছে মর্গের ভেতরে, আপনি দেখবেন ম্যাডাম, আপনি গেলে দেখবেন মর্নাস রুম আছে মর্গের পেছনে। এটা মর্গ যখন তৈরি হয়েছিল তখন হয়েছিল মর্নাস রুম, অর্থাৎ যে ডিজিজড মানে এই যে পোস্টমর্টেম যাদের হয় তাদের রিলেটিভরা আসে, তারা তো বিধ্বস্ত অবস্থায় আসে বলুন তো, তারা এসে যে দুদণ্ড জিরোবে একটু, তার জন্য ওই ঘরটা একটা করা হয়েছিল। সেই ঘরটাই দখল করে নিয়েছে এই সন্তোষ মল্লিক। ওখানে রাত মানে ও প্রায় রাতে থাকে, মদের আসর বসায় ওখানে। হ্যাঁ, বহু আমরা এরম ভাবে শুনেছি। হ্যাঁ, হ্যাঁ, গেস্ট হাউসগুলো সে তো এরকম তো আমরাও শুনেছি, বহু অভিযোগ শুনেছি যে গেস্ট হাউস অ্যাকচুয়ালি আমরা জানতাম যে গেস্ট হাউসে যারা যখন আপনার পরীক্ষা হয় এমডি পিজিটিদের যখন ফাইনাল পরীক্ষা বা থার্ড ইয়ার ফোর্থ ইয়ার বাইরে থেকে ফ্যাকাল্টিরা আসেন অন্যান্য রাজ্য থেকে, তাদেরকে রাখার জন্য গেস্ট হাউস, অথচ সেটা পরবর্তীকালে এই সমস্ত মানে মানে লুম্পেন বাহিনী লাইক সন্তোষ মল্লিক, এই লুম্পেন বাহিনীদের দিয়ে ওখানে একটা এই বিভিন্ন রকমের র্যাকেট আপনি যা বললেন সেই সব চালানো হতো। এবং এ ব্যাপারে দেখবেন আমাদের এই যে মানে ফাইন্যান্সিয়াল স্ক্যাম থেকে মর্গে যে এরমও শোনা যাচ্ছে যে শিলিগুড়িতে মানে অভিযোগ যে একটা পোস্টমর্টেম রিপোর্ট দিয়েছিল ৭৫,০০০ টাকায় বেচে দিয়েছে আমাদেরই একজন কর্মী ওখানকার, মনোজ মল্লিক বলে, সে অভিযোগ করছে যে এরম হয়েছিল। দেখুন, এসপি দাস আমিও নাম শুনেছি, আমি কোনোদিন আমি ওই ব্যক্তিকে দেখিনি। হ্যাঁ, ওরা সব উত্তরবঙ্গ লবি মানে হচ্ছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের স্টুডেন্ট, এরা ওখান থেকে পাস আউট। এবার তারা এসে এখানে এই সমস্ত ক্ষমতাগুলো দখল করেছে। হ্যাঁ হ্যাঁ, আধিপত্য বিস্তার করছে ওই মেডিকেল কলেজে, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ থেকে পাস করে সব এসছে, তাই জন্য এটা উত্তরবঙ্গ লবি। হ্যাঁ, আজকে তো প্রায় 15 দিন হয়ে গেল যাতায়াত করছে। তবে দেখুন সর্বস্তরে এই রকম না, দেখুন ভালো কি করে হতে পারে যে মানুষটার প্রতি আজকে আপনি ভাবুন, আরে মানুষের চোখের জল অভিশাপ বলেও তো একটা কথা আছে, যে আজকে ওই যে বললাম প্রথমেই আপনাকে বললাম যে মাটা যে চোখের জল, আজকে সর্বস্তরের মানুষ, আপনি বলুন তো কোন পেশা আপনি আলাদা করে বলতে পারবেন, কোন পেশার লোক বেরোয়নি এই আন্দোলনে বলুন তো আপনি? অটো ইউনিয়ন থেকে শুরু করে আপনার সায়েন্টিস্ট পর্যন্ত কারা বেরোয়নি, ব্যারিস্টার, ডাক্তার, হ্যাঁ হ্যাঁ, তো সর্বত্র কোথা দিয়ে শুরু, ওই যেখানে ছিলেন লাইট না, ওই যে এই সন্দীপ, তো ঘটনা দেখুন। হ্যাঁ, উত্তরবঙ্গ লবি বলতে ওই যেটা বললাম আপনাকে আর কি, যে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ থেকে এরা এসে পাস আউট করে এসে মানে এদের গোষ্ঠীর মধ্যেই আর কি, এদের মধ্যেই সমস্ত কিছু সীমাবদ্ধ, এরাই ক্ষমতার মানে মধুমক্ষী হয়ে পড়ে আছে, এরাই সব, এদের গ্রুপটাই হবে। সে আপনার গ্রুপ ডি থেকে একদম সুইপার থেকে সুপার পর্যন্ত, সেটা তো প্রমাণ হচ্ছে আপনার এই সন্তোষ মল্লিক। এবং এরমও শোনা যায় যে আমি শুনছিলাম, হয়তো দেখবেন এটাও সামনে আসবে, অনেকেই জোগাড় করছে, যে সন্তোষ মল্লিক চাকরি দেবে বলে, ভাবুন আপনি একটা গ্রুপ ডি স্টাফ, সে চাকরি দেবে বলে লোকেদের কাছ থেকে কারুর থেকে 1 লাখ, কারুর থেকে 80,000, কারুর থেকে 1,70,000 এরমভাবে সব টাকা নিয়েছে। তারা নাকি চাইতে আসছে, তাদেরকে লোকজন দিয়ে নাকি ভয় দেখানো হচ্ছে। প্রয়োজনে আমি কারা এই অভিযোগগুলো করছে আপনাকে আমি তাদের ফোন নাম্বার দিয়ে দেবো, আপনি কথা বলে নেবেন। এই যে একটা ভাইরাল ভিডিও দেখা গেল সেমিনার রুমে অনেক লোকজন, এই যে এত লোকজন ঢুকে গেল, তার মধ্যে বেশিরভাগই দেখা গেছে উত্তরবঙ্গ লবির লোক, আইনজীবী, এই সন্দীপ ঘোষের আইনজীবীকে দেখা গেছে, অভিজ্ঞকে দেখা গেছে। হ্যাঁ, তো এরা সুবর্ণ গোস্বামী তো বলেছে অভিজ্ঞ আরো প্রভাবশালী। হ্যাঁ, এটা তো সন্দীপ ঘোষেরই বাহিনী সব, এরা তো সব সন্দীপ ঘোষেরই বাহিনী। হ্যাঁ, সবই সন্দীপ ঘোষের বাহিনী। আপনি দেখুন না একটা জিনিস, এটা আমার বলার অপেক্ষা রাখে না,
আপনি দেখুন, আমার বলার অপেক্ষা রাখে না, এটা তো এখন পাবলিক হয়ে গেছে। কে না বলছে বলুন তো? আপনি বেরিয়ে এখানে রাস্তায় যে কোনো আম পাবলিককে জিজ্ঞেস করুন, সবাই বলবে হ্যাঁ এই সব সন্দীপ ঘোষের লোক, এই কীর্তিটা এখানে করছে, কোনোদিন তো এর আগে হয়নি। এবং আপনি বলুন না, আমি আপনাকে কি বলবো, মানে সমুদ্রের মতন তথ্য, বিশাল ভান্ডার তো স্ক্যাম আমাদের আক্তার সাহেব উনি যা দিয়েছেন, আমি তো বলবো মানে মানে বাপের বেটা, তার যে সাহস করে দিয়েছে এগুলো তো মেনে নিতে হবে। তার যে চাকরি জীবনের মধ্যে বলুন তো কত রিস্ক নিয়ে, হ্যাঁ, তো তার মধ্যেও তো সে দিয়েছে। এবং যদি এগুলোও তো সবাই বলছে যে তখন যদি স্টেপ নেওয়া হতো হয়তো আজকে 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 এই জায়গায় হয়তো সন্দীপ ঘোষ বাড়তো না। হ্যাঁ, স্বাস্থ্যভবন, সেই এখন আমরা গল্পে শুনেছি না, পিসির কান কামড়ে নিয়েছিল। হ্যাঁ, সেই ছোটবেলা থেকে কিছু বলতো না, পরে যখন বড় চোর হলো, যখন ধরা পড়লো, তখন পিসি এসে পাশে দাঁড়িয়ে আছে, পিসির কানে 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 বলবে বলে, হ্যাঁ, ভুবনের মাসি, আমি ভুলে গেছি গল্পটা, যাই হোক আপনি মনে করে দিলেন, থ্যাংক ইউ। তো গিয়ে বললো যে তুমি যদি ছোট থেকে আমায় শিক্ষাটা দিতে তাহলে আজকে আর এটা হতো না। আজকে সন্দীপ ঘোষেরও তাই। আজকে যদি একে, যখন আক্তার সাহেব যখন অভিযোগ করেছিলেন বা তারও আগে থেকে, একে দুবার ট্রান্সফার করা হয়েছে, প্রবল প্রভাবশালী এই লোকটা, ভাবুন আপনি ট্রান্সফার হয়ে যাওয়ার পর, আমি দেখুন এগুলো তো আমি বলছি মুখ্যমন্ত্রীর হাত যখন মাথায় আছে, আপনার মনে হয় আর কি কথার হবে? দেখুন, এ ব্যাপারে আমি বলতে পারছি না এখন, এরম হয়তো অদৃশ্য হাত, এগুলো তো আমরা দেখতে পাচ্ছি না, যেগুলো চোখে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এটার একটা, হ্যাঁ, এবার যেহেতু অদৃশ্য একটা হাত ওর উপরে আছে, সেটা কার হাত সেটা তো তদন্তের ব্যাপার, বা যারা জানে তারা, আমরা সাধারণ মানুষ কি করে জানবো। কিন্তু এটা ফ্যাক্ট যে একটা প্রিন্সিপাল থেকে প্রফেসর হয়ে উনি কুচবিহারে গেলেন, এবং সেখানে আপনার মানে ডিমোশন হলো, প্রফেসর হয়ে গেলেন উনি। এবার প্রফেসর থেকে প্রিন্সিপাল হতে গেলে অনেকগুলো ডেকোরাম মেনটেন করতে হয়, তাকে আবার ডাকতে হবে, কে সিনিয়র আছে, গভর্নরের সাইন দরকার, এগুলোর প্রয়োজন আছে। সেই সব কোনো কিছু ডেকোরাম মেনটেন না করে পুনরায় ওকে আবার প্রিন্সিপাল পদে নিয়োগ করা হলো। তো এটা প্রবল মানে প্রভাবশালী ছাড়া তো এটা সম্ভব না। এবং তার জন্যই ওর যে বাহিনী এই যে কাজ করছে, এই যে আপনি বললেন সেমিনার রুমে ঢুকে গেছে, এই যে প্রোডাক্ট, তার মানে প্রোডাক্টের প্রোডাক্ট, হ্যাঁ, তো এই যে সব 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 বলুন, বা এই যে মর্গের যে এই যে কীর্তি করছে, হ্যাঁ, সবাই 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 আপনি সবাই, আমি আর কারুর নাম বলছি না, নাম আর কি বলবো, কত নাম বলবেন আপনি। তো সুতরাং আজকে তো সবাই জেনে গেছে যে মানে কিভাবে উনি একটা সাম্রাজ্য গড়ে তুলেছিলেন, যেটা মানে এটা একটা ডাক্তার স্টুডেন্টদের বলতেন মদ খা, ফুর্তি কর, হ্যাঁ, পড়াশোনা করতে হবে না, এবং বিভিন্ন ডিপার্টমেন্টের প্রফেসরদের বা এইচওডিদের উনি প্রেসার দিতেন পাস করিয়ে দেওয়ার জন্য। এগুলো তো অভিযোগ শোনা যাচ্ছে, হ্যাঁ, বা ওই সমস্ত ওর যে মানে বাউন্ডেলে কমিটি ছিল, 8-10 জন যারা ছিল স্টুডেন্ট, তাদেরকে দিয়ে এগুলো করাতো, যে এরম এ করো, তুমি এ করছো, তাদের কথা মতন যে না চলবে, তাদের কথা মতন করতে হবে, না হলে তাকে প্রয়োজনে ফেলও করাবে, প্রয়োজনে পাসও করাবে, সবটাই এনার হাতের ব্যাপার। এই ঘটনাটা ঘটার পর দেখা যাচ্ছে তাড়াতাড়ি করে 4:30 পর ময়না তদন্ত হয়ে গেল, আর ময়না তদন্তের কমিটি গঠন থেকে শুরু করে সমস্ত কিছু এই প্রিন্সিপালই করলেন। সন্দীপ ঘোষ বললেন হয় এনআরএস এ ময়না তদন্ত হবে, না হলে আর কি করে হবে, দুটো সিলেক্ট করলেন। হ্যাঁ, দেখুন, এটা উনি করেছেন ক্ষমতা বলে করেছেন, যেহেতু উনি ইনস্টিটিউটের হেড, তখন তো উনি ইনস্টিটিউটের হেড প্রিন্সিপাল, তো সেই হিসেবে উনি ওনার ক্ষমতা বলে করেছেন। কিন্তু যেটা করেছেন, যা করেছেন উনি, তার আগে অতীতেই যা করেছেন বিগত 2-3 বছর ধরে, হ্যাঁ, এগুলো তো দেখা যাচ্ছে। এবং প্রথম দিকে এসে সেই আপনারা বিভিন্ন ভিডিও ছবি দেখছেন, স্টুডেন্টরা তাড়া করছে, উনি দৌড়চ্ছে। তো তাহলে মানে কি প্রথম থেকেই মানে মানে একবারে কি বলবো, মানে অপগণ্ড টাইপের, গোটো যাকে বলে আমাদের ভাষায়, তো এরম ধরনের একজন, তো প্রিন্সিপাল আবার এরম হয়। যদি দেখুন, এই আমার কথা হচ্ছে যে চরম শাস্তি তো দোষীদের হওয়া উচিত। তো এই যদি দোষী প্রমাণিত হয়, এবং প্রমাণিত হওয়ার থেকে বড় কথা, আজকে এর যা করাপশন, এবং এ যেভাবে ইনফ্রাস্ট্রাকচারটা তুলে মানে তৈরি করেছিল, বা ধরুন আরজি করের মধ্যে যে অরাজক অবস্থা তৈরি করে দিয়েছিল বিভিন্ন বিভাগে, মানে সে সমস্ত দিক থেকে, তো এর তো একটা কিছু হওয়া দরকার, একদম নিশ্চিত।